বিজ্ঞান অনুসন্ধানী কোচি ও কাঁচা বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। বিপি ড্রিম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে মূলত আমরা আর্কিমিডিসের ল এর কনসেপ্ট শিখব এবং এই আর্কিমিডিসের ল থেকে তোমাদের আজন্ম একটা কনফিউশন কাজ করে। আজকে আমি তোমাদেরকে হাতে কলমে একদম ধরে ধরে আর্কিমিডিসের ল এর ব্যাখ্যাগুলো শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের অঙ্কে ব্যবহার করতে এবং এই টপিকের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে সুবিধা হয়। তো চলো আমরা শিখি আর্কিমিডিসের ল। তো আর্কিমিডিসের লয়ে কি বলা আছে চলেন আমি যদি আপনাকে একটু কোট করে শোনাই, তাহলে আর্কিমিডিসের লটা ঠিক এরকম যে যখন কোনো একটা বস্তুকে আমরা তরল কিংবা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করব, তখন এই বস্তুটা কিছুটা ওজন হারাবে। আর এই বস্তুর যে হারানো ওজন, সেই হারানো ওজন হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। কি মাথার 1 কিলোমিটার উপর দিয়ে গেছে না? চলেন আমি একটু নিচে নামায় নিয়ে আসতেছি। তো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা যখন এই যে কোনো একটা অবজেক্টের বায়ু মাধ্যমে ওজন নির্ণয় করব, ঠিক সেই ওজনটা কিন্তু আমরা এই বস্তুটাকে পানিতে ডোবানোর পর পাবো না। কারণ পানিতে যখন এই বস্তুটাকে আমি ডোবাবো, তখন পানির মধ্যে এই বস্তুর উপরে একটা বল কাজ করবে, একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, যেই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলি মূলত বয়েন্সি ফোর্স বা প্লবতা বল। এই প্লবতা বল এই বস্তুর উপরে কাজ করার জন্য এই বস্তু কিছুটা ওজন হারায়। আর এই হারানো ওজনটাই মূলত হয় এই বস্তুটাকে যখন আমি পানির মধ্যে নিমজ্জিত করব, তখন এই বস্তু যে পরিমাণ তরলকে উপচে ফেলে দিবে, অর্থাৎ যে পরিমাণ তরল মূলত অপসারিত হবে, এই অপসারিত তরলের ওজনের সমান। তো চলেন আগে আমরা এই বস্তুটার বাতাসে ওজন পরীক্ষা করে দেখতে চাই, তারপর আমরা পানিতে নামায় দিয়ে ওজন পরীক্ষা করে দেখতে চাই। তো এবার এই বস্তুর ভর যদি আমি বাতাস মাধ্যমে মাপতে চাই, তাহলে দেখেন আমি আমার ওজন মাপার মেশিনে এখানে বস্তুটাকে ঝোলাই দিলাম, ফলে এই বস্তুর ভর চলে আসছে 195 গ্রাম। অর্থাৎ পৃথিবী এই বস্তুর উপরে 195 গ্রাম ফোর্স অ্যাপ্লাই করতেছে। কিন্তু আমরা এখানে হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি ফোর্সের ইউনিট গ্রাম ফোর্স না বা নিউটন না, ফোর্সের ইউনিট হচ্ছে গ্রাম। অর্থাৎ এই বস্তুর ওজন হলো 195 গ্রাম। এবার আমি যদি এই অবজেক্টটাকে পানিতে ডুবিয়ে দিয়ে আমি পানিতে তার ওজন নির্ণয় করতে চাই, তাহলে আপনারা দেখবেন পানিতে তার ওজন আসবে মোটামুটি 75 গ্রাম। এবং আপনারা দেখতেছিলেন যে যখন আমি এই বস্তুটাকে এখানে ডোবাচ্ছিলাম, এই বস্তুটা এই জায়গাটা দখল করার ফলে পানি তার জায়গা হারিয়েছে, ফলে পানি মূলত এই পাত্রের থেকে অপসারিত হয়ে পানি উপচে উঠে আমার এই যে এই প্লাস্টিকের বলে জমা হয়ে গেছে। এবার কচিকাচ্চা বাচ্চাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরতেছে যে ভাইয়া, বাতাসে এই বস্তুটার ওয়েট মাপলাম 195 গ্রাম ফোর্স বা 195 গ্রাম, আর পানিতে যখন আমি তাকে দিলাম তখন পানিতে তার ওজন আসলো মাত্র 75 গ্রাম, তাহলে বাদ বাকি ওজনটা গেল কই ভাই? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি একে একে ক্লিয়ার করব। আই অ্যাম হেয়ার, নাথিং টু ফেয়ার। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পরের অংশটি। এবার আমাদের এই পাত্র থেকে ঠিক যেই পরিমাণ পানি অপসারিত হয়ে গেছে, ঠিক যেই পরিমাণ পানি উপচে উঠে পড়ে গেছে, ঠিক সেইটুকু পানির ভর আমি মেজার করতে চাই। তো এইটুকু ভর মেজার করার জন্য আমি এই পানিটুকুকে একটা ওয়ান টাইম গ্লাসে দিয়ে দিলাম। ওয়ান টাইম গ্লাসের ভর খুব কম হওয়ার কারণে এর ভরটা আমরা উপেক্ষণীয় ধরে নিচ্ছি। তো এবার আমি যদি আমার এই অপসারিত তরলটুকুকে এই ব্যালেন্স মেশিনের মধ্যে দিয়ে আমি তার ভরটা মেজার করি, তাহলে দেখবেন এর ভর আসবে ঠিক ঠিক 120 গ্রাম। অর্থাৎ বায়ুতে এই বস্তুটার ওজন ছিল 195 গ্রাম, আর পানিতে ছিল সেটা মাত্র 75 গ্রাম। তাহলে সে ওজন হারিয়েছিল কত গ্রাম? নিশ্চয়ই এখান থেকে দুইটা আমরা বিয়োগ করলে পাবো 195 মাইনাস 75, 120 গ্রাম ওজন সে হারিয়েছিল। আর এখানে আমাদের অপসারিত তরলের যে ওজন, সেই অপসারিত তরলের ওজনও মূলত আসছে 120 গ্রাম ফোর্স। অর্থাৎ আমরা বলতেই পারি যে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারায়, আর বস্তুটির যে হারানো ওজন, সেই হারানো ওজন হলো তার অপসারিত তরলের ওজনের সমান। এখন অনেকগুলো প্রশ্ন আপনাদের মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে যে ভাইয়া, কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটা ওজন কেন হারাবে, আর সেই হারানো ওজন কেন অপসারিত তরলের ওজনের সমান হবে? আমি আপনাদেরকে সেটা ম্যাথমেটিক্যালি এবার ব্যাখ্যা করতে চাই। চলেন আমরা শিখি এবার ম্যাথমেটিক্যালি কোনো একটা অবজেক্ট কেন ওজন হারায়। তো যখন কোনো একটা অবজেক্টকে আমি তরল কিংবা গ্যাসীয় মাধ্যমে নিমজ্জিত করব, অর্থাৎ বস্তুটাকে ডুবাই দিব, তখন এই বস্তুটা এক ধরনের ঊর্ধ্বমুখী বল অনুভব করে, যেই বলটাকে আমরা বলি বয়েন্সি ফোর্স বা প্লবতা বল। দেখেন আমি আমার এই বলটাকে এই পানির মধ্যে ঠিক আঙুল দিয়ে চেপে ধরে আসি। এবার যখনই আমি এই আঙুলগুলোকে সরাই নিব এখান থেকে, তরলের যে ঊর্ধ্বমুখী বল, সেই ঊর্ধ্বমুখী বলের কারণে মূলত এই বলটা ঠিক ওপরের দিকে চলে আসবে। দেখেন আমি আবারও চেপে ধরতেছি, ডুবানোর চেষ্টা করতেছি, হাত সরাই নিচ্ছি, ঊর্ধ্বমুখী বলের কারণে আবারও কিন্তু বলটা উপরের দিকে চলে আসতেছে। অর্থাৎ আমরা এতটুকু প্রুফ করে ফেলছি যে তরল
কোনো একটা বস্তুকে সবসময় একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করে। এবার নিশ্চয়ই আপনাদের মনে আরেকটা প্রশ্ন জেগেছে যে ভাইয়া আপনি বস্তুকে তরলের মধ্যে ডুবাইলেন, বস্তু তরলের কাছ থেকে একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করলো, তাহলে তার সাথে ওজন হারানোর কি সম্পর্ক? হ্যাঁ, একটা অদ্ভুত মেলবন্ধন, একটা অদ্ভুত সম্পর্ক আছে। চলেন একটু দেখি। ধরেন আপনার কাছে এরকম একটা বাক্স আছে। এবার এই এম ভরের বাক্সটাকে আপনি একটা দড়ি বেঁধে এভাবে স্থির অবস্থায় ধরে আছেন। এবার চিন্তা করেন তো, আপনার হাতে একটু হলো ভারী অনুভব হবে। কেন ভারী অনুভব হবে ভাইয়া? কারণ পৃথিবী এই বাক্সটাকে টানবে কোন দিকে? নিচের দিকে, এমজি ফোর্সে। এবার আপনি তো তাকে নিচের দিকে আসতে দিচ্ছেন না, এভাবে টেনে ধরে আছেন, ফলে একটা ভারী অনুভব হবে, যেটাকে আমরা বলতেছি এই বস্তুর ওজন। এবার যদি কোনো একজন ব্যক্তি নিচ থেকে আরেকটু ঠেলে ধরে এই বস্তুটাকে, অর্থাৎ আমি এই বস্তুটাকে এখানে ধরে আছি, তার পাশাপাশি নিচ দিয়ে এই হাত দিয়ে হালকা একটু বল প্রয়োগ করতেছি। এবার আপনি যদি এখানে ধরে থাকেন, ধরে থাকা অবস্থায় যখন নিচ থেকে আমি বল প্রয়োগ করিনি, তখন আপনার যতটুকু ভারী লেগেছিল, আমি যদি এই আপনার ধরে থাকা অবস্থায় নিচ থেকে আমার আঙ্গুল দিয়ে একটুখানি বল প্রয়োগ করে এখানে বাক্সটাকে উপরে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনার আগে যে পরিমাণ ভারী লেগেছিল ঠিক সেই পরিমাণ ভারী লাগবে না। তার মানে এই বস্তুর ওজন আপনার কাছে কি বলে মনে হবে? কম বলে মনে হবে। তো ভাইয়া এক্স্যাক্টলি তরলও তো ঠিক সেই কাজটাই করে। দেখেন, আমার কোনো একটা অবজেক্টকে যদি আমি পানির মধ্যে ডুবাই দেই, তাহলে এই যে পৃথিবীর অভিকর্ষ বল অর্থাৎ এমজি এর কারণে সেটা আসতে চাই নিচের দিকে। এবার তরলের মধ্যে ডুবানোর কারণে তরলের যে বোয়েন্সি ফোর্স, সেই বোয়েন্সি ফোর্স এখানে কাজ করে উপরের দিকে, ফলে এই বস্তুটার ওজনের বিপরীত দিকে বোয়েন্সি ফোর্স কাজ করায় এই বস্তুটার ওজন কিছুটা কমে যায়, আপনার কাছে কিছুটা হালকা বলে মনে হয়। এই কারণে আমরা যখন এই বস্তুটাকে আমরা তরলের মধ্যে না ডুবিয়ে বাতাসের মধ্যে তার ওজন পরীক্ষা করেছিলাম, তখন তার ওজন যে পরিমাণে ছিল ঠিক তরলের মধ্যে দিয়ে কিন্তু সেই পরিমাণ ওজন আসে নাই। তার কারণ তরল তাকে একটা ঊর্ধ্বমুখী বল দিচ্ছিল, এই কারণে তাকে হালকা মনে হয়েছে, এই কারণে তার ওজন হারিয়ে গেছে। এবার আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করব যে এই প্রোপবলটা আসলে কিভাবে তৈরি হয়। তো চলেন আমরা শিখি কিভাবে প্রোপবল তৈরি হয়। আর্কিমিডিসের লয়ের প্রমাণের জন্য আমরা নিয়ে নিছি এখানে একটা পানি ভর্তি বিকার, এবং তার মধ্যে আমরা একটা সিলিন্ডারিক্যাল অবজেক্ট চিন্তা করছি, যে সিলিন্ডারিক্যাল অবজেক্টের নিজস্ব হাইট হচ্ছে এইচ, এবং এটার উপরের পৃষ্ঠটা আমাদের পানির উপরের পৃষ্ঠ থেকে ঠিক H1 গভীরতায় এবং নিচের পৃষ্ঠটা ঠিক H2 গভীরতায় রয়েছে। এবার এখান থেকে একটু তাকাবেন আপনারা। এবার আমরা তো প্যাসকেলের সূত্র মোতাবেক জানি যে তরল পদার্থ সবসময় চারিদিকে চাপ দিতে থাকে, তাহলে এখানে থাকা তরল পদার্থগুলো চারদিকে চাপ দিতে থাকবে, আবার উপরে থাকা তরল পদার্থগুলো কিন্তু চারিদিকে চাপ দিতে থাকবে। এবার যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, আমরা সবাই জানি স্থির তরলের এইচ গভীরতার কোনো বিন্দুতে চাপের সূত্র ছিল P সমান এইচ রো জি। অর্থাৎ আমি যদি আপনার এই পয়েন্টে চাপের পরিমাণ বের করতে চাই যে এই পয়েন্টে এক্স্যাক্টলি লিকুইডের চাপ কত ছিল, তাহলে আমরা কি বলতে পারবো? ধরে নেন এই পয়েন্টের চাপ হলো P1, তাহলে P1 সমান লেখা যাবে এইচ রো জি। বাট এখানে গভীরতা ছিল H1, তাহলে আমরা লিখতেই পারি H1 ইন্টু রো জি। এবার আপনারা বলেন তো, তাহলে এই পাত্রের বা এই সিলিন্ডারিক্যাল অবজেক্টের ঠিক তলদেশে যে চাপটা ছিল সেই চাপটা কত ছিল? P2, আর P2 সমান কি লেখা যাবে? H2 রো জি। আশা করি এইটুকু বোঝাতে পারছি আপনাদেরকে। এবার আপনারা চিন্তা করেন, তাহলে এখানে থাকা তরলটা চারিদিকে চাপ দিচ্ছে, ফলে এখানকার যে প্রযুক্ত বল সেই বলের দিকটা হবে অবশ্যই নিচের দিকে, যেহেতু তরলটা নিচের দিকে আছে, ফলে এই ফোর্সটা নিচের দিকে লাগতেছে। আর এখানে যে তরলটুকু আছে এও চারিদিকে চাপ দিচ্ছে, ফলে এইখানকার তরলটুকু এই পাত্রের তলদেশে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেই ফোর্সটা হলো এই যে এই ডিরেকশনে উপরের দিকে। ঠিক আছে, চারিদিকে বল প্রয়োগ করতেছে, এই জন্য সে উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে। এখানে চারিদিকে বল প্রয়োগ করতেছে, ফলে নিচের দিকে অর্থাৎ এই সিলিন্ডারের তলের উপরেও একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এবার আমি জানতে চাই, ভাইয়া তোমাদেরকে পড়াতে চাই যে এইখান থেকে এই ফোর্সের মান কত হবে এবং এই ফোর্সের মান কত হবে। তো আমরা তো সবাই জানি যে P সমান F/A ভাইয়া। তাহলে এখন বলেন তো, আমি যদি এই পয়েন্টের ফোর্সকে বলি F2, তাহলে F2 সমান কি লেখা যাবে ভাইয়া? F2 সমান লেখা যাবে এখান থেকে P ইন্টু A। আমরা জানি এখান থেকে চাপের সূত্র মোতাবেক F সমান লেখা যায় P ইন্টু A। তাহলে এখান থেকে চাপ ছিল কত ভাইয়া? P2, আর এখান থেকে ধরে নেন এই সিলিন্ডারের যে তলার ক্ষেত্রফল সেই তলার ক্ষেত্রফল ছিল A, তাহলে P2 ইন্টু A। আমি আবারও বলছি এই সিলিন্ডারের তলার ক্ষেত্রফল ছিল A, তাহলে লেখাই যায় P2 ইন্টু A। ফলে এই সিলিন্ডারিক্যাল বস্তুর তলদেশের পৃষ্ঠে যে পরিমাণ ফোর্সটা লিকুইড অ্যাপ্লাই করতেছে উপরের দিকে সেই ফোর্সের পরিমাণ হলো P2 ইন্টু A। আর আমি যদি এখানে P2 এর ভ্যালুটা বসাই, তাহলে P2 সমান লেখা যায় H2 রো জি ইন্টু A। এবার আমি যদি এই উপরের পৃষ্ঠে
বলটা বের করতে চাই, তাহলে উপরের পৃষ্ঠের বল সমান কি লেখা যাবে দেখেন তো। আমি যদি এখানে ভাইয়া বের করি উপরের পৃষ্ঠের বলকে, ধরলাম আমরা F1, আমরা নাম দিয়ে দিলাম F1। তাহলে F1 সমান কি লেখা যাবে? F1 সমান লেখা যাবে চাপ ইন্টু ক্ষেত্রফল P1 ইন্টু A। আর P1 এর ভ্যালু কত ভাইয়া? P1 এর ভ্যালু হচ্ছে এখান থেকে H1 রো জি, আর তার সাথে আমরা গুণ করব সিলিন্ডারের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা ছিল A। এখন আপনারা বলেন তো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নিচের বা তলদেশের যে সিলিন্ডারের তলদেশ রয়েছে, এই তলদেশের ক্ষেত্রে যে প্রযুক্ত বল, ঊর্ধ্বমুখী বল, এই বলটার সূত্র হলো H2 রো জি এ। আর উপরের পৃষ্ঠে যে বলটা সেটা হলো H1 রো জি এ। দুইটার মধ্যে একটা জিনিস কমন ভাইয়া, সেটা হচ্ছে রো জি এ, রো জি এ কমন। এখন বলেন দুইটার ক্ষেত্রে যেহেতু রো জি এ কমন, তাহলে যার ক্ষেত্রে হাইট বেশি হবে সেই ক্ষেত্রে ফোর্সের মানও বেশি হবে। এখন আপনারা বলেন তো কোন পয়েন্টের হাইট বেশি ভাইয়া? আমরা সবাই জানি এখান থেকে নিচের পয়েন্টের হাইট বেশি, অর্থাৎ H2 গ্রেটার দ্যান H1। তাহলে যদি H2 H1 এর থেকে বড় হয়, তাহলে আমাদের অবশ্যই F2 এর মানটাও F1 এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু ডিসিশন নিতেই পারি যে আমাদের F1 ইজ লেস দ্যান F2, অর্থাৎ F2টা বড় আর F1টা ছোট। এখন আপনারা বলেন তো, যখন কোনো একটা অবজেক্টের ওপর দুইটা ফোর্স কাজ করে এবং দুইটা ফোর্স যখন পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করে, তখন তার উপরে নিট ফোর্স হয় এই দুটো ফোর্সের কি ফলের সমান? নিশ্চয়ই বিয়োগ ফলের সমান। তাহলে এখন যদি আমি এই অবজেক্টের উপরে নিট ফোর্স, যে নিট ফোর্সটা বের করতে চাচ্ছি, সেই নিট ফোর্স এফ যদি হয়, তাহলে এফ কি হবে বলেন? এফ হবে এই দুটো ফোর্সের কি ফলের সমান ভাইয়া? বিয়োগ ফলের সমান। কারণ দুইটা ফোর্স কিন্তু এই দিক থেকে সিলিন্ডারের উপর পরস্পর বিপরীত দিক থেকে অ্যাপ্লাই হইতেছে। সুতরাং এফ সমান লিখতে পারবো আমরা F2 মাইনাস F1, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা। বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি। এবার ভাইয়া এখান থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আমি যদি নিট ফোর্স বের করি এফ, তাহলে এফ সমান কি লেখা যাবে? তাহলে এফ সমান লিখতে পারবো F2 মাইনাস F1। আর F2 এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই দেই, তাহলে H2 রো জি এ মাইনাস H1 রো জি এ। এবার দেখেন ভাইয়া এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি রো জি এ। আমরা একটু কমন নিয়ে নিলাম রো জি এ, তাহলে কি লেখা যায় বলেন? H2 মাইনাস H1। তাহলে এবার ভাইয়ারা আপুরা একটু চিন্তা করে বলেন তো, এখানে H2 মাইনাস H1, তাহলে দেখেন তো এইখানে আমি যদি এই H2 অর্থাৎ এই হাইটটা থেকে এই হাইটটাকে বাদ দিয়ে দেই, আই রিপিট, এই হাইটটুকু থেকে H2 থেকে যদি আমি H1কে বাদ দিয়ে দেই, তাহলে যেটা পড়ে থাকে সেটাই কি সিলিন্ডার এর নিজস্ব হাইট H কিনা? অবশ্যই সিলিন্ডারের নিজস্ব হাইট H। তাহলে H2 মাইনাস H1 সমান কি বলা যাবে ভাই? H। তাহলে আমরা লিখতেই পারবো যে রো জি এ H। ফাইন। এবার বলেন তো এই জায়গা থেকে এ মানে কি? এ মানে এই সিলিন্ডারের ক্ষেত্রফল। আই রিপিট, এই সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রফল যদি হয়, তাহলে বলেন আপনারা এই ক্ষেত্রফলের সাথে আমি যদি হাইটকে গুণ করি, তাহলে আমরা তো জানি আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যায় ক্ষেত্রফল। তাহলে আয়তনের আরেকটা সূত্র বলা যায় ক্ষেত্রফল গুণন উচ্চতা। আর এই ক্ষেত্রফলকে যখন আমি উচ্চতা দিয়ে গুণ করব, তাহলে এটা পাওয়া যাবে মূলত আমাদের এই সিলিন্ডারের আয়তন। অর্থাৎ আমি তখন এটাকে সিলিন্ডারের আয়তন ভি দ্বারা ডিনোট করলে এখানে আমি লিখতে পারবো ভি রো জি। তাহলে এই যে আমাদের নিট ফোর্সের পরিমাণ আসলো ভি রো জি। বুঝতে পারছে কিনা ভাইয়া? এখন আপনারা বলেন তো এইখানে এই নিট ফোর্সটা কোন দিকে লাগবে ভাইয়া? চিন্তা করেন তো, ধরেন একটা বাক্স আছে আমাদের কাছে, আপনার বন্ধু রহিম এই দিকে টানতেছে 10 নিউটন বলে, আর আপনার বন্ধু করিম এই দিকে টানতেছে 8 নিউটন বলে। তাহলে এখন বলেন এই বাক্স যাবে কার দিকে? রহিমের দিকে যাবে না করিমের দিকে যাবে? করিমের দিকে, রহিমের দিকে। ডেফিনেটলি রহিম যেহেতু বেশি বলে টান দিচ্ছে, বাক্সটা রহিমের দিকে যাবে। কারণ বস্তুর গতি অলওয়েজ, দুইটা বল কাজ করলে বস্তুর গতি অলওয়েজ বড় বলের দিকে হবে। আমি বুঝতে পারছি কিনা? দুইটা বল যদি একটা বস্তুর উপরে পরস্পর বিপরীত দিকে কাজ করে, তাহলে বস্তুর গতি অলওয়েজ বড় বলের দিকে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বস্তুটার উপরে দুইটা ফোর্স অ্যাপ্লাই হইতেছিল। F1 হইতেছিল নিচের দিকে, F2 হইতেছিল উপরের দিকে। আর F2 এর মান যেহেতু বেশি, তাহলে লব্ধিটা হবে উপরের দিকে। তার মানে এই বস্তুটা সামগ্রিকভাবে লিকুইডের কাছ থেকে একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, যেই ঊর্ধ্বমুখী বলের পরিমাণ হলো ভি রো জি। এখানে ভি বলতে কার আয়তন ভাইয়া? ভি বলতে হচ্ছে বস্তুর আয়তন। এখন আমরা আগে আর একটা চমৎকার প্র্যাকটিক্যালি এইটা পরীক্ষা করে দেখাইছি যে যদি এই বস্তুটা তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়, তাহলে এই বস্তুটা ঠিক যে পরিমাণ পানি এখান থেকে অপসারিত করবে, সেই অপসারিত পানির আয়তন হবে বস্তুর আয়তনের সমান। এখন বলতে পারেন ভাই কেমনে? এমনে এমনে সিম্পল। চিন্তা করে আপনি বস্তুকে নামাই দিচ্ছেন, বস্তু এখানে পানির মধ্যে পুরাটাই ডুবে গেছে। তাহলে ভাইয়া বলেন তো আগে এই জায়গাটা কে দখল করেছিল? পানি ভাইয়া। এখন কে দখল করে আছে ভাইয়া? বস্তু। তাহলে বস্তু কি পানিকে সরাই দিয়ে ওই জায়গায় দখল করছে? তাহলে এখানে বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন কি পরস্পর সমান। আর তাহলে এই ভিকে আমি এখন কি বলতে পারবো? এই ভিকে আমি কিন্তু অপসারিত তরলের আয়তনও বলতে পারবো।
আর আমরা সবাই শিখেছি যে রো ইজ ইকুয়াল এম বাই ভি, তাই না ভাইয়া? এখন বলেন তো এম সমান কি লেখা যাবে? এম সমান লেখা যাবে রো ভি। তাহলে যদি লেখা যায় এম সমান রো ভি, তাহলে আপনারা বলেন তো এই জায়গা থেকে ভাইয়া এই যে অপসারিত তরলের আয়তনকে আমি যখন তার ঘনত্ব দ্বারা গুণ করব, তাহলে এটুকু কি আমি বলতে পারবো কি ভাইয়া? আমি বলতে পারবো অপসারিত তরলের ভর। তাহলে আমাদের যে হারানো ওজনটা হবে, সেই হারানো ওজনের পরিমাণ হবে অপসারিত তরলের ওজনের সমান। আশা করি বুঝতে পারছি। এটাই মূলত ছিল আর্কিমিডিসের প্রিন্সিপাল। এবং এই যে ফোর্স আছে, সেই ফোর্সটা কোন দিকে লাগতেছে ভাইয়া? সেই ফোর্সটা লাগতেছে কিন্তু ওপরের দিকে। তাহলে আশা করি এতটুকু বোঝাইতে পারছি। এবার আমরা আলোচনা করতে চাই যে কোনো একটা বস্তু কখন তরলে ভাসবে এবং কখন তরলে ডুববে। এরকম প্রশ্ন আপনাদের বোর্ড পরীক্ষায় অহরহ আসে। আসেন আপনাদেরকে খুব সিম্পলি মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। তো ধরেন আমরা এখান থেকে তো এতটুকু বের করে ফেলছি যে যখন কোনো একটা বস্তুকে আমি লিকুইডের মধ্যে ডোবাবো, তখন এক ধরনের বল তাকে উপরের দিকে ঠেলে দিবে, যে বলটাকে আমরা বলি বুয়েন্সি ফোর্স বা প্লবতা বল। এবার ভাইয়া বলেন, এইখান থেকে যদি এই বস্তুটাকে আমি লিকুইডের মধ্যে নিমজ্জিত করি বা ডুবাই দেই, এর উপরে কয়টা ফোর্স কাজ করবে? দুইটা ফোর্স। এক, পৃথিবী তাকে টানবে নিচের দিকে, নিচের দিকে টানবে পৃথিবী, আর বুয়েন্সি ফোর্স ধাক্কাবে ওপরের দিকে। তাহলে যদি তাই হয়, তাহলে ভাই এখন আপনারা বলেন তো, যদি এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ নিচের দিকের ফোর্সটা বেশি হয় আর ঊর্ধ্বমুখী ফোর্সটা কম হয়, তাহলে বলেন বস্তু কোন দিকে যাওয়া উচিত? একটু আগেই তো আপনাদেরকে আমি ক্লিয়ার করছি, তাই না ভাইয়া, যে বস্তুর গতি অলওয়েজ বড় বলের দিকে হবে। তাহলে যদি এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল হয় বেশি আর প্লবতা বল হয় কম, তাহলে বস্তুটা নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে, অর্থাৎ বস্তুটা ডুবে যাবে। এবার দেখেন তো, যদি আমাদের প্লবতা বলটা বেশি হয় অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা বেশি, আর এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল যেটা তাকে নিচের দিকে টানতেছে এটা যদি হয় কম, তাহলে এই বস্তুর গতি কোন দিকে হবে? যেহেতু প্লবতা বল বেশি, তাহলে ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে এই বস্তু উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে, অর্থাৎ এই বস্তুটা ভাসবে। এবার যদি ভাইয়া প্রশ্ন হচ্ছে দুইটা বলই সমান সমান হয়, অর্থাৎ যদি এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল এবং এই বস্তুর উপরে যে বুয়েন্সি ফোর্স অ্যাপ্লাই হইতেছে সে যদি পরস্পর সমান হয়, তাহলে এই বস্তুর উপরে নিট ফোর্সের মান হয়ে যাবে 0। তাহলে এই বস্তু তখন ভাসবেও না, ডুববেও না, তখন এই বস্তু মোটামুটি পুরোপুরি বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। মানে সোজা বাংলায় বললে গালা অবধি পানি আ গেয়া, বুঝতে পারছেন? তখন এই বস্তুর গলা, একদম গলা পর্যন্ত পানি এসে এই বস্তুর ডুবতে থাকবে। তো এই ছিল মোটামুটি আর্কিমিডিসের লয়ের ইতিবৃত্তান্ত এবং এখান থেকে বস্তুর ভাসমান এবং নিমজ্জনের চমৎকার ব্যাখ্যা। আশা করি আপনারা খুব সুন্দর মতো টপিকটা বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এভাবে তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা বিষয়ে হাতে কলমে শিখতে আজই জয়েন হয়ে যাও বিপি ড্রিম স্কুলের গ্রুপে। ধন্যবাদ সবাইকে।